যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। যাওয়ার ব্যাপারে সীমাবদ্ধতা আছে। তো সীমান্তে যেহেতু ওই পারে মিয়ানমার সরকার কোনো অ্যাক্টিভিস্ট নাই, মানে অ্যাক্টিভ নাই, ওখানে এখন অ্যাক্টিভ হচ্ছে যে আরকান আর্মি। তাদের সাথে আমাদের সীমান্ত নিয়ে অনেক সমস্যা হচ্ছে, অপহরণ হচ্ছে, লোকজন নিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আরকান আর্মির সাথে আমাদের কোনো ফর্মাল বা ইনফর্মাল কোনো আলাপ আলোচনা হচ্ছে? এখানে আপনি হলো তো এটা কারেক্টলি বলছেন, যেহেতু সরকার হলো মিয়ানমার সরকার আর পুরা বর্ডার বেস দখল করা হয়েছে আরাকান আর্মি দিয়ে। এখন হয় কি ওই ইসের থেকে যেন জিনিসপত্র আনার সময় মিয়ানমারের এলাকা ধরেন ইসের থেকে মাল শীতের থেকে মাল আসবে, ওরা ওখান থেকে ট্যাক্স নেয়, আবার এদিক দিয়ে ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে একজনকে, খলিলুর রহমান বাইরে দিয়া, মানে উনি উপদেষ্টাদেরই সমমর্যাদার। এইটাকে কীভাবে সলভ করা যায়, এই জন্য সরকারও কিন্তু চিন্তা ভাবনা। এটা একটা বড় ধরনের সমস্যা, এটা তো এই ধরনের যে সহজে তো এটা সমস্যা সমাধানটা করা যাবে না, বাট আমরা চেষ্টা করতেছি এটা কীভাবে সমস্যা, যে আপনি যে বলে যে যোগাযোগ দুজনের সাথেই রাখতে হচ্ছে, ফর্মালি এবং ইনফর্মালি। এখানে অপহরণটা অনেক বেশি, অ্যান্ড অপারেশনের সাথে কারা জড়িত এটাও আপনারা জানেন। যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। এরাই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে। এতে কিন্তু কক্সবাজারবাসী বদনাম হয়। যেমন একটা রোহিঙ্গা যে সময় একটা অন্যায় করে, সেই সময় বলতে কক্সবাজার এই ঘটনাটা করছে, সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না। যেন আমরা চেষ্টা করতে কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা যায়। স্যার, একটা প্রশ্ন ছিল, মধ্যে 3টা মামলা হয়েছে, সাংবাদিক নির্যাতনের মামলা হয়েছে, ইভেন মার্ডার মামলা হয়েছে, তারপরে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে। 4-5 হাজার মানুষ গত 2 দিন আগে তার বিরুদ্ধে ঝাড়ু জুতা মিছিল করেছে। হ্যাঁ, এত বিতর্কিত আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আজকে উইথড্র করে দাও। স্যার, সীমান্তে মাদক প্রতিরোধের কোনো কি ব্যবস্থা নেওয়া আছে স্যার? মাদকের জন্য যেমন ধরুন আজকে একটা কিন্তু নতুন ব্যাটালিয়ান এখানে রেজ করা হইতেছে এবং আমাদের এরাও বলছে যে তাদের কিছু স্ট্রেংথও বাড়াইতে হবে, যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমার কিন্তু এখানে বাড়াইতে হবে, প্লাস ওই যে আমাদের যে মাদকে যারা আছে এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছি। তবু আপনারা জানেন সব জায়গাতে একটা লিমিটেশন আছে, সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, এটা তো সহজে তো পারা যায় না, একটু দেরি হয়। বাট আপনি যেই এটা করছেন তো এটা তো সত্যি কথা, যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন। গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন, একটা সংবাদ দেখছেন না, একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় নাই, কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়া প্রচার করে দিছে। প্রচার করার পর উনি ওখানে সামাজিক তার যে একটা ওখানে কিন্তু সেই সমস্যায় পড়ে গেছে। আপনারা পড়ছেন কি না? প্রথম আলোর লাস্ট পেজে কিন্তু বড় করে লেখা, কে পড়ছেন আপনারা প্রথম আলো? এই যে ভাই আমার ছবি না উঠে যেটা জিজ্ঞেস করছি, পড়ছেন? এই জন্য এটা কিন্তু একটা মিডিয়াই হয়তো এই প্রচারটা করছে, কিন্তু এই প্রচারটা করে কিন্তু সেই আমার এই বোনের কিন্তু সমস্যা ক্রিয়েট করে দিছে। এরকম অনেক আছে, আপনারা সত্যি খবর দিচ্ছেন, আবার মাঝে মাঝে কিন্তু আপনাদের এই 2-একটা খবরের জন্য কিন্তু সমাজে কিন্তু একটা অস্থিরতা দেখা দেয়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, একটা সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেক্ট সংবাদটা পায়। আর প্লাস আপনাদের সাথে আমার আরেকটা অনুরোধ থাকবে, যেহেতু আমি নিজেও ঢাকা কলেজে পড়ছি, যেসব ইউনিভার্সিটি পড়ছি, সেই সময় আমিও সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম, আমিও মর্নিং নিউজের সাংবাদিকতা করছি। সেই সময় এক লাইনের জন্য দিতে হলো 10 পয়সা করে, মাসে হলো 20 টাকার একটা পেপার দিত ফ্রি। ছাত্র অবস্থায় এই টাকা আবার অনেক টাকা। তো এরকমই যারা জড়িত তাকে নাম দিয়ে রিপোর্ট করে অনুসন্ধানী কর্ম। আরেকটা বিষয়, দলীয় বিবেচনায় কক্সবাজারে অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে, কি র্যাব কি পুলিশ সবাই ছাড় দিচ্ছে, অস্ত্রবাদদের একেবারে অভয়ারণ্য পরিণত হচ্ছে। এটা আমি তাকে শোনেন, এই ক্ষেত্রে আমি তাকে শোনেন, আমি এই ক্ষেত্রে বলছি যে দলীয় বিবেচনায় যদি তারা
চিন্তায় আমার কথা শেষ করতে দেন। দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা। কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে, তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। এই তেল দেওয়া যেন বন্ধ করে, এই জন্য তাদের আমি স্যার বলছি। আমরা শুনি ডিআইজি মহোদয় কল করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কল করেছে, ওনাকে ধরা যাবে না, ওনাকে ধরতে হবে। আমরা এখানে তো এসপি এখানে আসে, আজ পর্যন্ত ওনারা বলুক যে আমরা কাউরে বলছি কিনা ধরা যাবে না। না আপনার কথা আসতেছে না, কিন্তু এই যে ঊর্ধ্বতন থেকে কল করে যে এখন হলো কি শোনে, এই মামলা নেওয়া যাবে। এখন হলো কি মন্ত্রণালয়ে যাই ঘটে ওই দোষটা চাপে আইসা ইসের উপরে, কি বলে, উপদেষ্টার উপরে। কিন্তু এখানে তো বাহিনী, যেমন আমার ইসি আছে, স্বরাষ্ট্র হলো 10টা বাহিনী আছে, আপনার কৃষিতে বুঝি 17টা রয়ে গেছে। মানে আপনারা ওই ওনাগো সমস্যাটা কিন্তু আমাদের কাছে আসে, কিন্তু অনেক সময় আছে যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি হয়। যেমন ধরেন যে এই যে যুগান্তরের যে রিপোর্টটা আসছিল, এই রিপোর্টটা তো ধরেন ঘটনা তো অনেক আগে ঘটছে, কিন্তু আমার তো উচিত ছিল এই চ্যানেলেই পাওয়া, আমাদের চ্যানেল, বাট আমরা চ্যানেলে তো এই খবরটা পাইনি। 25 বেচকে ভয় পাচ্ছে সবাই, এই জন্য আপনাকে চ্যানেলে দেয়নি। 25 বেচ কোনটা? 25 বেচের যারা আছে পুলিশের, এদেরকে ভয়ে পুলিশ সুপার। ভয়ে অন্যান্য পুলিশ সুপারদের যে হ্যাঁ? 25 বেচ এই বেচ 3 জনের তো 25, তো 25 বেচ ভয় পেলাম কি? 3 জনের তো উঠবে। আমি প্রশাসন অনেকের সাথে কথা বলছি, দেখেন উনি শোনেন, এই ভয় পাইলে আমরা 83 জনরে তো আর না, আপনার- একসাথে করতাম না। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে প্রশাসনের ভিতর যেটা হচ্ছে সেটাকে বলতেছি, না হয় আপনাদেরকে সরাসরি ডিরেক্টলি অভ্যন্তরীণভাবে এই রিপোর্টটা আপনারা পেতেন, আমরা সেটা আশা করছি। আশা করি। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।